ডান দিকের কালো জঙ্গল ভেদ করে ওদের শিরদাঁড়া কাঁপিয়ে দিল রক্ত জল করা একটা আওয়াজ। আজ অবধি কিন্তু জঙ্গলের ভিতর এই ডাক শুনে কেউই আর ফিরে আসেনি। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগের পার্টটা যারা এখনো শোনোনি তারা অবশ্যই গিয়ে শুনে নাও নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে। ওদের হঠাৎ মাঝ নদীতে নৌকোর মোটরটা খারাপ হয়ে যায়। তারপর সেই ভয়ঙ্কর জায়গাতে কি হয় তাদের সাথে, সেই লোমহর্ষক ঘটনাটা পুরোটা শুনতে হবে। আগের পার্টটা শুনলে বুঝতে পারবে আরো ভালো করে। আগের অংশতে যেখানে স্টপ করেছিলাম আজ সেখান থেকেই বলতে শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। নৌকোর মোটরটা সেই গভীর জঙ্গলের মাঝ নদীর উপর বন্ধ হয়ে যেতেই সেখানে অপেক্ষা না করে দিনুর কথা মতোই দাঁড় টেনে টেনে জলের মধ্যে ছপাত ছপাত শব্দ করে খুবই ধীর গতিতে এগোতে লাগলো তাদের নৌকো। তখন সেখানে স্যাঁতস্যাঁতে ঠান্ডাটাও বেশ ভালোই কামড় দিচ্ছে, আর জঙ্গলের কোনায় কোনায় তখন অন্ধকার বাসা বেঁধেছে। আলো প্রায় নিভেই আসছে। এরকম পরিস্থিতিতে জগদীশবাবুর মনে ভয়ে আরও চেপে বাসা বাঁধছে। তার বারবার যেন মনে হচ্ছে কিছু খুব খারাপ হতে চলেছে। কেমন যেন অকারণেই গাটা ছমছম করে উঠল তার। এই ভয় কাটাবার জন্য সে ভাবল সূর্যর সাথে একটু কথাবার্তা বলবে, তাহলে একটু মনটা অন্যদিকে যাবে। তাই সবেমাত্র সে সূর্যকে ডাকতেই যাবে, তখনই ডান দিকের কালো জঙ্গল ভেদ করে ওদের শিরদাঁড়া কাঁপিয়ে দিল রক্ত জল করা একটা আওয়াজ। ব্যাস, সেটা শুনে জগদীশবাবু প্রায় লাফিয়ে উঠে নৌকোর একদম মাঝখানে এসে হুমড়ি খেয়ে বসে পড়ল। আর কিছু বলতেই যাবে অমনি সূর্য তার কাঁধে হাত রেখে ইশারায় চুপ করে থাকতে বলল। সূর্যর মুখটা দেখে মনে হচ্ছিল ভয়ে যেন রক্ত শূন্য হয়ে গেছে, এতটাই ফ্যাকাশে। আর ওদিকে রঘু আর দিনু প্রাণপণে দাঁড় টানছে। গায়ে যত জোর ছিল সব নিংড়ে দিয়ে সেই নৌকো এগিয়ে নিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালাবার জন্য। তারপর নৌকোটা আবার একটা বাঁক ঘুরল। মনে মনে রাম নাম জপে যাচ্ছে জগদীশবাবু। অস্বস্তিকর একটা নিস্তব্ধতা, ঠিক ঝড়ের আগের মুহূর্তের মতো যেন থমকে আছে সব। তারপর আবার সেই নিস্তব্ধতা ভেদ করে সেই বিশ্রী একটা খ্যানখ্যানে আওয়াজে কু ডাক। এই ডাকটা তার মানে নৌকোর সাথে সাথে যাচ্ছে তাকে অনুসরণ করে। কিন্তু কে সে? কে করছে এমন আওয়াজ? এই অবেলাতে ঘন জঙ্গলে কেই বা থাকতে পারে? মানুষ থাকাটা তো স্বপ্নের অতীত, তবে ওইটা কি? সবেই রঘু উঠেছে মোটরটা শুরু করবার জন্য। যদি মোটরটা ঠিকঠাক চালু হয়ে যায় তাহলে সেখান থেকে পালিয়ে আসতে সুবিধা হবে। অমন সময় এক বিশ্রী অমানসিক চিৎকার খান খান করে দিল সেই জায়গাকে। রঘু ভয়তে ছিটকে এসে বসে পড়ল নৌকার মাঝে, আর দিনু ওদিকে দাঁড় টাঁড় ফেলে দিয়ে ঠক ঠক করে কাঁপছে। জগদীশবাবু ভুল করে সেই জঙ্গলের যেদিক থেকে আওয়াজ আসছিল কাঁপতে কাঁপতে ওই দিকে দেখতেই
দেখল সেই জঙ্গলের ভিতরেই যেন কিছু রুদ্রশ্বাসে ছুটে যাওয়ার মতো নড়ছে গাছপালা। আর স্পষ্ট দেখল দুটো লাল রঙের চোখ জ্বলছে তাদের নৌকোর দিকেই দৃষ্টি দিয়ে। তার বিশ্বাসই হচ্ছে না যে এইসব কি সত্যি হচ্ছে নাকি একটা দুঃস্বপ্ন মাত্র। যা হচ্ছে তা স্বাভাবিক তো একদমই নয়, অজাগতিক বা অলৌকিক বললেও ভুল হবে না। সূর্য প্রায় জগদীশবাবুর কলার ধরে টেনে বলল, মরবার শখ হয়েছে নাকি আপনার? কোন সাহসে ওদিকে দেখছেন? তেনাদের চোখে চোখ পড়লে আর বাঁচার আশা নেই আমাদের কারুরই। সেই কু ডাকের শব্দ শোনা মানেই মৃত্যুর ঘণ্টাকে শুনতে পাওয়া, আবার আপনি সেটাকে দেখলে তো আর রক্ষে নেই। সে থরথর করে কাঁপতে লাগলো। তাহলে কি তারও মৃত্যু নিশ্চিত? সেও তো দেখে ফেলল সেই অশুভ দুটো চোখ। তবে সেটাই কি কুডাকের উৎস? সাহস করে এই কথা আর জানাতে পারল না কাউকে, নিজের মধ্যেই রেখে দিল জগদীশবাবু এবং চোখ বন্ধ করে রাম নাম জপতে লাগলো। বেশ কিছুটা নৌকো জলের স্রোতে এগিয়ে বড় নদীতে এসে উঠেছে। পরিস্থিতি একটু শিথিল হতে দিনু গিয়ে মোটরটা চালু করার চেষ্টা করলো, কিন্তু এখন আর কোনো ঘ্যার ঘ্যার শব্দ হলো না। দিব্যি চলতে লাগলো মোটরটা। দিনু যেন একটু অদ্ভুত হাসি হাসলো ওদের দিকে তাকিয়ে। তারপর কখন যে নেতা ধোপানি চলে এলো মালুমই হয়নি। তবে হ্যাঁ, সেই অন্ধকারের মধ্যে দিয়ে জঙ্গলে ঘেরা নদীর উপর নৌকো করে আসার যে রোমাঞ্চ, আর ওরম ভুতুড়ে না অলৌকিক বলবো জানি না, সেই ঘটনার পর অতটা রাস্তা আসা খুবই চাপের বিষয়। নেতা ধোপানিতে রাত তখন 9টা হবে। নেবেই তাড়াতাড়ি করে ফরেস্ট অফিসে রিপোর্ট করলো জগদীশবাবু এবং বলল মোটর খারাপ হয়ে যাওয়ার জন্যই এতটা দেরি হলো। সেখানেই তার পরিবারও এসেছিল, তাদের সাথে দেখা করে কথা বলে যখন একটু বাইরেটা এসেছে সিগারেটে টান দেবে বলে দেখে সূর্য দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে। তাকে দেখেই সূর্য একটু হেসে বলল, কেমন লাগছে বাবু মৃত্যুর মুখ থেকে ফিরে এসে? জগদীশ মৃদু হেসে জিজ্ঞেস করল, তা ওইটা ছিল কি বলো তো? সূর্য সিগারেটে একটা লম্বা টান দিয়ে আর দুবার নমস্কার করে নিয়ে শুরু করলো, ওইটা বেঘোর ডাক। বেঘো এক ধরনের প্রেতাত্মা বাবু, মানে আমাদের এখানে তাকে অপদেবতা বলা হয়। আসলে জঙ্গলের ভিতর যাদের রয়্যাল বেঙ্গল মহারাজ টেনে নিয়ে যায় সেই লাশগুলো তো আর পাওয়া যায় না, তাদের কোনো সৎকারও হয় না, কোনো আগুন পায় না, শেষ ইচ্ছেটুকু তাদের অতৃপ্তই রয়ে যায়। তারাই বেঘো হয়ে রয়ে যায় জঙ্গলের আনাচে কানাচে। তারপর জগদীশবাবু কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু সূর্য বলতে লাগলো, ওইটাই তো বেঘোর ডাক বাবু। যেমন আমরা সেখানে গেলে কু করে ডাকি, তেমনি তেনারাও ডাকেন। শুধু আমরা ডাকি দিনের বেলা সেখানে গেলে, আর বেঘো ডাকে সূর্যাস্তের পর, যখন অন্ধকার ঘিরে ফেলে গোটা জঙ্গলকে। কেউ কেউ বলে বেঘো নাকি অমনভাবে ডেকে নিজেদের লাশের কাছে নিয়ে যেতে চায় শেষ ক্রিয়ার জন্য। আবার কেউ বলে তারা তো প্রেতাত্মা হয়ে যায়, তাই চায় নিজেদের মতো বাকিদেরও পরিণতি হোক। আবার অনেকে তো এও বলে তারা নাকি ওরম কু ডেকে সোজা মহারাজের কাছে নিয়ে যায় তাকে খাদ্য যোগান দিতে। এরকম নানা মত আছে, যে যেটা মানে। তবে হ্যাঁ, আজ অবধি কিন্তু জঙ্গলের ভিতর বেঘোর ডাক শুনে কেউই আর ফিরে আসেনি, আর তাকে দেখলে তো আর কথাই নেই বাবু। সেই জন্য আজও জানা যায়নি আসলে বেঘোকে কেমন দেখতে হয় আর তার অস্তিত্ব ঠিক কী রকম। এটা শুনতেই জগদীশবাবুর হাত থেকে
সিগারেটটা মাটিতে পড়ে গেল, আর তার সারা শরীর দিয়ে যেন শিহরণ খেলে গেল। সে সূর্যকে তো কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, তাহলে আমি ওইটা কি দেখলাম? কিসের ওরম ভয়ঙ্কর জ্বলন্ত দুটো চোখ? বাঘ বা অন্য জন্তুর নয়, এটা তো কনফার্ম। তাহলে কি আমি বেঘকেই দেখলাম? ওরমই কি দেখতে হয় অপদেবতাকে? কিন্তু তেনাকে দেখলে তো কেউ আর বাঁচে না। এই কথাটা ভাবতেই যেন তার কেমন অস্বস্তি হচ্ছে, কেমন একটা চাপা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে। তবে সেই কি প্রথম যে সেই বেঘকে দেখেও বেঁচে ফিরেছে? সূর্য তাকে চুপ করে থাকতে দেখে বলল, বাবু, ভয় পাবেন না, এখন তো আমরা ফিরে এসেছি, আর কোনো ভয় নেই। আসলে ওই জঙ্গলের কাছেই 2 দিন আগে বড়বাবু এক কাঠুরেকে টেনে নিয়ে গেছিল, তাকে আর পাওয়া যায়নি। আমাদের মোটরটা এমনি এমনি বেগড়াচ্ছিল না, আমাদেরকে ওই ডাকছিল, ঠিক যেমন নিশির ডাকে সাড়া দিতে নেই। নিশির ডাক শুনলেই বিপদ, সেরকমই বেঘোর ডাক। এরপর জগদীশবাবু আর কথা বাড়ায়নি, তাকে শুভরাত্রি জানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠল এবং মনে মনে ঠিক করল কাল সকালেই সে কলকাতা ফিরে যাবে পরিবার নিয়ে। তারপর কিছুদিন কেটে গেলে এই ঘটনা সকলকে জানাবে এবং লিখবে এই ঘটনা। আস্তে আস্তে দুঃস্বপ্নের মতো এটাও কেটে যাবে নিশ্চয়ই। কিন্তু সেই হাড় কাঁপানো ডাক আর সেই জ্বলন্ত দুটো লাল চোখ, সেটা কি এ জীবনে আর কখনো ভুলতে পারবে সে? কেউ কি এইসব শুনলে তার কথা বিশ্বাস করবে আদেও? সে প্রতিজ্ঞা করল, আর যাই হয়ে যাক সুন্দরবন আর কখনো আসবে না। একবার এই ফাঁড়া কাটিয়েছে, আর চান্স নেওয়াটা বোধহয় ঠিক হবে না। সত্যি বলতে আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম আমারও বেশ ভয় করছিল, কারণ আমি নিজে সুন্দরবন গেছি। হ্যাঁ, অবশ্যই ওই সব জায়গায় যাইনি, কিন্তু তবুও অতৃপ্ত আত্মারা তো মায়া ত্যাগ করতে পারে না। তাদের কত ইচ্ছে, কত বাসনা সব অসম্পূর্ণই থেকে যায়। আর ওইভাবে বাঘের পেটে যাওয়া এই যন্ত্রণাদায়ক মৃত্যুর পর প্রেতাত্মা হওয়াটাই স্বাভাবিক। এরকমই প্রেতাত্মার কিছু সত্যি ঘটনা আমার আগের ভিডিওসে আমি বলেছি। যেমন আমাদের কলকাতারই এক বাড়িতে ঘটেছিল অতৃপ্ত আত্মার সত্যি ঘটনা। তারপর মুর্শিদাবাদে ঘটেছিল আমার নিজের বন্ধুর সাথে। সেইগুলো শুনতে হলে স্ক্রিনে আসা ভিডিওগুলো দেখতে পারো। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওসে। দ্য ডার্ক প্লেসে।